বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, নতুন অস্ত্র উৎপাদন করছে উত্তর কোরিয়া, দাবি বিবিসি বাংলা প্রতিবেদনের। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। এছাড়া রয়েছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জিততে চলেছে বাইডেন। জানিয়ে দেব, আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম প্রত্যাহার। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় নিহতের সংখ্যা বেড়ে 37,834। এবার নতুন অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া, বলছে বিবিসির প্রতিবেদন। চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার একটি অস্ত্র পরীক্ষা 2 কোরিয়ার মধ্যে নতুন করে বিবাদের জন্ম দিয়েছে। পিয়ংইয়ং বলেছে তারা একটি সর্বাধুনিক একাধিক ওয়ারহেড ও সুচালো মাথাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সিউল তাদের দাবি মিথ্যা বলে অভিযোগ করেছে। এর কয়েক ঘন্টা পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাদের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে হয়েছে বলে ব্যাপক গুণাগুণ গাইতে থাকেন। বৃহস্পতিবার প্রমাণ হিসেবে এই সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করেন। পিয়ংইয়ংয়ের এই দাবিকে প্রতারণা ও অতিরঞ্জিত বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া যে আসলে ব্যর্থ হয়েছে তার ইঙ্গিত করে তারা নিজস্ব প্রমাণ প্রকাশ করেছেন। এদিকে বিশ্লেষকরা উত্তর কোরিয়ার দাবির সত্যতা সম্পর্কে অনিশ্চিত থাকার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া যেই অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেখানে তারা অস্ত্র কতটা উন্নত করে তুলেছে নানা জটিলতার কারণে সেটা যাচাই করা সহজ নয়। উত্তর কোরিয়ার সর্বশেষ দাবি সত্য হলে এটাই প্রমাণিত হবে যে তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এদিকে ওয়ারহেড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা কঠিন এবং এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যে প্রযুক্তি দরকার সেটা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং। বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যারা 1960-এর দশকে এই ধরনের প্রযুক্তি তৈরি করেছে, সেই সাথে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সক্ষমতা রয়েছে বলে জানা গেছে। পিয়ংইয়ং এখন ঘোষণা করেছে যে তারা এমন সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছে। উত্তর কোরিয়া শেষ পর্যন্ত MIRV সক্ষমতা অর্জন করতে পারে কিছু সময়ের জন্য, এমন সম্ভাবনার কথা জানিয়েছে বিশেষজ্ঞরা। MIRV হলো আলাদাভাবে একাধিক লক্ষ্যে নিক্ষেপ করা যায় এমন পুনর্প্রবেশকারী যান। এটি এমন এক প্রযুক্তি যেখানে একটি ক্ষেপণাস্ত্রের সাথে বেশ কয়েকটি ওয়ারহেড যুক্ত থাকে যা উৎক্ষেপণের পরে আলাদা হয়ে যায়। এরপর ওয়ারহেড থেকে তাদের নিজস্ব রকেট দ্বারা চালিত হয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই ওয়ারহেডগুলো বিভিন্ন গতিতে একাধিক দিকে ছিটকে যায় এবং একে অপরের থেকে কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এগুলো আঘাত করতে সক্ষম হয়। এই বৈশিষ্ট্যের কারণে অস্ত্রটিকে বিশেষভাবে কার্যকর করা হবে বলে বিবেচনা করা হয়। বৃহস্পতিবার পিয়ংইয়ং বলেছে যে তারা সফলভাবে প্রতিটি মোবাইল ওয়ারহেড আলাদা হওয়া এবং দিক নিয়ন্ত্রণের পরীক্ষা করছে। একটি মধ্যম পাল্লার কঠিন জ্বালানি ব্যবহার করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেই প্রথম পর্যায়ে ইঞ্জিন ব্যবহার করা হয়, এই অস্ত্রে সেটি ব্যবহার করা হয়েছে। সেই সাথে এতে 3টি ওয়ারহেড এবং একটি ডিকয় স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ারহেডগুলো কত দূরে উড়ছে সেগুলো পরিমাপ করতে ক্ষেপণাস্ত্রটি 170 থেকে 200 কিলোমিটার অর্থাৎ 105 থেকে 124 মাইল সংক্ষিপ্ত পরিসরে নিক্ষেপ করা হয়েছে বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। ইসরায়েলে হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্দান, রাশিয়া, সিরিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড তাদের নাগরিকদের লেবানন ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে বৈরুতে সৌদি দূতাবাস জানিয়েছে সৌদি নাগরিকদের অবিলম্বে লেবানন ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হচ্ছে। লেবাননে অবস্থিতি মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, লেবানন ভ্রমণ করার ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ বিবেচনার কথা আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননের দক্ষিণ সিরিয়ায় এবং সিরিয়া সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। গত 28 জুন নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে পরামর্শ দেন। লেবাননে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনিং অং। একই দিন জর্দান তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার পরামর্শ দেয়। লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে নিজ দেশের নাগরিকদের লেবানন সরে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন কানাডিয়ান সরকার। লেবাননে অবস্থান ও ভ্রমণে সতর্কতা জারি করেছে ইউরোপের দেশ জার্মানিও।
নিজ দেশের নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি একটি ভ্রমণ সতর্কতা জারি করে বলেছেন, ইসরায়েল ও লেবাননের সীমান্তের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছেন ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডস। একই সঙ্গে যারা সেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে উত্তর মেসিডোনিয়াও। রবিবার তার নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন জিততে চলেছে বলছে প্রতিবেদন। 2024 সালের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউসের রেসে থাকা সার্বিক ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একটি বিতর্কে বিপর্যয়কর পারফরম্যান্স সত্ত্বেও তিনি তার এমন ইচ্ছার কথা ব্যক্ত করলেন। ট্রাম্পের সামনে তার এই বিপর্যয়ের কারণে অনেক ডেমোক্র্যাটিক সমর্থকদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে বাইডেন নিজে এখনও যথেষ্ট আশাবাদী। শনিবার একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আগামী নভেম্বরে নিজের জয়ের ব্যাপারে অর্থদাতাদের আশ্বস্ত করেছে বাইডেন। গত বৃহস্পতিবার রাতে জর্জিয়ার অঙ্গরাজ্যে আটলান্টায় সিএনএনের স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে এই বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারের বিতর্কে বাইডেন বারবার একই কথা খেই হারিয়ে ফেলেছিলেন। ট্রাম্পের সামনে তার কথা আটকেও যাচ্ছিল। ওই বিতর্কের পর থেকে বাইডেনের বয়স ও তার মানসিক সক্ষমতা নিয়ে থাকা সংশয় ও গুঞ্জন আরও জোরালো হয়েছে। সেদিন নর্থ ক্যারোলিনার বাইডেন নিজেও জ্বালাময়ী এক বক্তব্য দেন। আগের মতো অত সহজে হাঁটতে পারছি না, আমি আগের মতো সাবলীলভাবে কথা বলতে পারছি না, আমি আগের মতো বিতর্কেও ভালো করতে পারছি না, কিন্তু আমি জানি কিভাবে সত্য বলতে হয়, আমি জানি কিভাবে এই দায়িত্ব পালন করতে হবে। পড়ে গেলেও পুনরায় উঠে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। এদিকে আরব লীগের সন্ত্রাসীর গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ দিল। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন, হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। বার্তা সংস্থা আনাদোলু বলেছে, বৈরুতে সফর শেষ করার পরদিন মিশরিয়া আল কাহেরা নিউজ চ্যানেল এই কথা বলেন জাকি। তিনি বলেন, আরব লীগের পূর্ববর্তী সিদ্ধান্তগুলো হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছিল। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সংস্থার কার্যক্রম পরিচালিত হয়েছিল। হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। এমন ঘোষণা এমন সময় এলো যখন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছে। আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। এ সময় তিনি জানান, আরব লীগের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের শর্তগুলো পূরণ করা হয়েছে। এদিকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 37,834। গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে 37,834 জনে। একই সময় অন্তত 86,858 জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা আনাদোলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 40 জন নিহত এবং 224 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।